আজকে থেকে মাত্র 2 সপ্তাহ আগে আমি জিনের দেশ ভ্রমণ করে বাড়িতে এসেছি। কথাগুলো আপনার কাছে অবিশ্বাস্য শুনতে মনে হলেও এই ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে, যা কিনা আমি নিজেও এখনো বিশ্বাস করতে পারি না। আমি সামান্য একজন জেলে, নদীতে মাছ ধরে জীবন যাপন করি। বেশিরভাগ সময় রাত 2টা-3টার দিকে জাল তোলার জন্য নদীতে আমার যাওয়ার প্রয়োজন পড়ে। তবে সেই রাতটা ভিন্ন ছিল। আজকে থেকে 6 মাস আগের রাত, যেই রাতটি আমার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। এবং বাড়িতে ফেরার পর আমি আমার নিজের বাড়ি ঘরদোর এবং আমার নিজের সমস্ত কিছু দেখে অবাক হয়েছি। জিনেরা যদি একবার কারোর উপর কৃপা করে তাহলে তাকে সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করে, আর যদি কাউকে কখনো কোনো ঘৃণার চোখে দেখে তাহলে তার জীবন ধ্বংস করে ফেলে। তবে আমার কপালটা তেমন ছিল না। আমার কপাল ছিল ভিন্ন। আমার নাম রইস। আমি একজন গ্রামের সাধারণ জেলে, যে কিনা মাছ ধরে মাছ শিকার করে জীবন যাপন করি। নদীর তীর ঘেঁষেই আমাদের বাড়ি, এবং এই বাড়ির এখানে আশেপাশে অনেক জেলে পরিবার আছে। সকলে মিলেই আমরা এখান থেকে মাছ ধরতে রাত্রেবেলা যাই। আমার আব্বাজান নিজেও একজন জেলে ছিলেন, আমার দাদা তিনি নিজেও, এবং এখান থেকেই আমরা 3 পুরুষ এই জেলের কাজ করছি। তবে সত্যি কথা, আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটবে এবং আমি জিন দেশে যাব, এবং সেখান থেকে আমার এমন একটি ঘটনা ঘটবে যা কিনা আমি কখনো কল্পনা করতে পারিনি। আজকে আমি শোনাবো রইসের জীবনের ঘটনা। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি বেশ ভালোই আছেন। আজকে আমরা জানবো সাধারণ এক জেলে এবং জিনের দেশ ভ্রমণ এবং জিনের রাজকন্যার সঙ্গে প্রেমের এক অভূতপূর্ব ঘটনা, যা কিনা আপনি নিজে শুনলে চমকে যাবেন। এবং সেই সঙ্গে ঘটনাটির সম্পূর্ণ যাত্রা শুনতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিনকার মতো আপনাদের প্রিয় হোস্ট আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমাদেরকে অনেকে আবেদন জানিয়েছেন জিনের দুনিয়া সিজন 6 খুব দ্রুত আনার জন্য। খুব দ্রুত আপনাদের সামনে আমি জিনের দুনিয়া সিজন 6 নিয়ে আসবো। কিছু সমস্যা থাকার কারণে হয়তো এখন পর্যন্ত সিরিজগুলো চালু করতে পারছি না, তবে খুব শীঘ্রই চলে আসবে। জিনের দুনিয়া 6 আনার পূর্বে অবশ্যই আমাদের ফেসবুক পেজে সর্বপ্রথম আপলোড করা হবে, ইউটিউব চ্যানেলে পরে করা হবে। সেহেতু যারা ফেসবুক পেজটি এখন পর্যন্ত লাইক দিয়ে আসেননি, অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে লাইক দিয়ে আসবেন। আমাদের ডেসক্রিপশন লিঙ্ক ফলো করে অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আরজে ইমরান লিখে। তাহলে চলুন আর বেশি বকবক না করে আমরা সরাসরি আজকে রইস মাঝির জীবনের ঘটনায় চলে যাই। আমি রইস সাধারণ একজন কৃষক এবং জেলে। কৃষিকাজ এবং জেলের কাজ দুটোই করি। সাধারণত রাত্রেবেলা মাছ ধরার জন্য যাই, আর ফাঁকে ফাঁকে টুকটাক কৃষি কাজ করি। সেদিনকে রাত্রেবেলা আমি আব্বাকে বললাম, আব্বা আমরা আজকে একটু দেরি করে যাই। সাধারণত আব্বা এবং আমি দুটো নৌকায় আলাদা আলাদা জায়গায় যাইতাম, কিন্তু ওই দিনকে রাতের কাহিনীটা ছিল একটু ভিন্ন। আমার আব্বা তখন আগের মতো আর মাছ ধরতে পারতেন না। তিনি তবুও আমাকে সাহায্য করার চেষ্টা করতেন। আমি আব্বাকে অনেকবার বলেছি যে যাওয়ার কোনো দরকার নেই। সেদিনকে আব্বা একটু অসুস্থ হয়ে পড়েন। তারপর আমি আব্বাকে বলি, তোমার যাওয়ার দরকার নেই, নৌকা নিয়ে আমি একাই যাব। আর আব্বা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার নৌকাটা বের করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আজকে আমি জাল পেতেছিলাম ওই বৃন্দাবনের যে বড় জঙ্গলটা আছে ওই জঙ্গলের ধারে। ওই জায়গাটা সাধারণত হিন্দুদের শ্মশান ঘাট, এবং সেই সঙ্গে একটা ছোট খেয়াঘাটও আছে। কিছুটা পার হলে ওই পাশে ঘন ঘন 3-4টা শ্মশান আছে। ওই দিকটাই আমরা কেউই যাই না। তবে এবার একটু বেশি মাছের আশায় আমি খেয়াঘাটের পার হয়ে সামান্যটা ওইদিকে চলে গেলাম, এবং ওইদিকে আমি জাল পেতে রেখে এসেছি। সাধারণত আমার এমনিতে এইসব টুকটাক জিনিসে ভয় ডর কিচ্ছু লাগতো না। এই সময়টাতে আমি ভাবলাম যে যাই, একা একাই সেখানে যাই। ভেবেছিলাম আব্বা সাথে যাবে। আমাদের দলের যারা ছিল তারা আবার দক্ষিণ দিকের নদীতে গিয়েছে। বাড়ির পাশেই নদী, চর পার হয়ে আমাদের বাড়ি। খুব সুন্দর এলাকায় আমরা থাকি ছোটবেলা থেকেই। এই মাছ শিকার করেই আমাদের জীবনযাপন চলা। সেদিনকে নৌকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। জাল তুলতে হবে, মাছ তুলতে হবে। ডেকচি ছিল 2টা বড় বড়। আমি ওই অবস্থায় সোজা বরাবর নৌকা নিয়ে যাচ্ছিলাম, এবং জালটা টেনে দেখলাম বেশ ভালোই ভার বেঁধেছে, এবং বেশ খানিকটা ভারী ভারী ভাবও হচ্ছে। আমি জাল প্রায় তুলে অর্ধেকটা তুলেই ফেলেছি। ঠিক সেই মুহূর্তে আমাকে অবাক করে দিয়ে, সত্যি কথা সেই রাতের জন্য
মোটেই প্রস্তুত ছিলাম না। এরকম করে ঘটনা আমি আমার বাপের জন্য কখনো দেখিনি। দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে আমার বাপের সঙ্গে প্রায় আমি নিজে এই নদীতে মাছ ধরছি, কিন্তু এরকম আজগবি ঘটনা আমি কখনোই দেখি নাই। আমি দেখলাম ওই বৃন্দাবনের পাশ দিয়ে, যে অঞ্চলটা মূলত শ্মশানঘাট আছে 4-5টা, ওদিক দিয়ে সাদা কাপড় পরা একটি মুরব্বী আমার দিকে দৌড়ে আসছে। মুরব্বীর শরীরে জলজল করে আলো জ্বলছে, যার কারণে দূর থেকে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। মুরব্বীটা পানির উপর দিয়ে দৌড়ে আসছে। এটা দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ তিনি যখন কাছাকাছি চলে এসেছে ঠিক সেই মুহূর্তে। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, পানির ওপর দিয়ে 3-4টা ঘোড়া পানির উপর দিয়ে দৌড়ে আসতেছে। মুরব্বীটা ঠিক আমার কাছাকাছি আসলেন। কাছাকাছি এসে তখন আমার নৌকার উপরে উঠে আমাকে জড়িয়ে ধরে জালের সঙ্গে পেঁচিয়ে সেখানে অচেতন হয়ে পড়লেন। মুরব্বী লোকটা প্রায় 6 ফুটের মতো লম্বা ছিল এবং তার পরনে জুব্বা ছিল, এবং সেই জুব্বার কালার, জুব্বার কাপড় প্লাস তার গায়ের সুগন্ধি এত পরিমাণ তীক্ষ্ণ এবং মিষ্টি ঘ্রাণ ছিল যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আর ওই যে নদীর ওপর দিয়ে যে 3-4টা ঘোড়ার উপরে কালো কাপড় পরা 3-4জন লোক লোকটিকে তাড়া করেছিলেন, তারা ওই নদীর মাঝখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর আমার হাতের আগুন থাকা সেই হারিকেনটা যখন আরো তীব্র করলাম এবং সেই সঙ্গে হাতের টর্চ লাইটটা যখন ওইখানে মারার পরে সঙ্গে সঙ্গেই ওই জিনিসগুলো ওইখান থেকে আচমকা গায়েব হয়ে গেল। ওইটা যখন আমি দেখলাম তখন আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি আমার যে চাচাতো ভাইয়েরা আছে, তারপরে কাকারা আছে যারা কিনা দক্ষিণ দিকে মাছ ধরছে, ওদেরকে আমি চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু ওরা কেউ কোনো সাড়া নিচ্ছিল না। আমি সঙ্গে সঙ্গে জাল ওইখানে ফেলেই, যেরকম অবস্থায় ছিল ওরকম অবস্থায় ফেলে আমি সরাসরি ওইখান থেকে নৌকাটা আমাদের পাড়ের দিকে ভিড়াতে থাকি। জাল তখনও পর্যন্ত অর্ধেক ফেলা, বাকি অর্ধেক জাল তুলতে হবে, কিন্তু ওই অর্ধেক জাল তুলতে গেলে আমি নৌকা সহ আসতে পারবো না, যার কারণে সব জাল ফেলে দিয়ে দেখছি ওইখানে ওইরকম ভাবে রেখে আমি ওখান থেকে সোজাসুজি নৌকা নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসলাম। আসার পর আমি প্রচন্ড পরিমাণ হাঁপাচ্ছিলাম। মুরব্বী লোকটা খুব সুদর্শন দেখতে, পাশাপাশি তার মুখে নুরানি সাদা দাড়ি আর বেশ বড় লম্বা কাঁধ পর্যন্ত চুল, এবং সে চুলও পেকে গিয়েছে, মাথায় টুপি। এই অবস্থায় কিনারা আসার পরে আমি দক্ষিণ দিক থেকে ওদেরকে আসতে দেখলাম। ওদেরকে কয়েক দফা আমি ডাক দিলাম, কিন্তু ওরা কোনো ডাক শুনল না। তারপর আমি সেই মুরব্বী লোকটাকে কাঁধে তুলে নিলাম। ঘাট থেকে বাড়ি পর্যন্ত বেশি দূর না, সম্ভবত 100 বা 200 মিটার আমাদের বাড়ি। তো ওই অবস্থায় এখান থেকে যেতে খুব বেশি সময় লাগবে না। তবে এই লোকটাকে দেখে আমার ভীষণ ভয় লাগছে। লোকটা যে কোনো মানুষ না সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, তবে লোকটা কোনো ভয়ঙ্কর কিছু না তাও বুঝতে পেরেছি। লোকটাকে যারা তাড়া করেছিল তারা হচ্ছে ভয়ঙ্কর কোনো জিনিস। আমি তখন লোকটাকে কাঁধে করে বাড়ির দিকে দৌড় মারলাম, এবং সত্যি সত্যি আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম ওই মুহূর্তে আমি দেখলাম আমাদের বাড়ির দক্ষিণ সাইডের যে বট গাছটা আছে সেই বট গাছের গোড়ায় সেই ঘোড়া উপরে যে লোকগুলো বসেছিল তারা এখানে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাকছে। তারপর আমি ওদেরকে ইশারা উপেক্ষা করে বাড়িতে চলে আসলাম। আমি জানি এরা কারা এবং কেন আমার পিছু নিচ্ছে, কারণ এরা নিশ্চয়ই এই মুরব্বী লোকটাকে কোনো ক্ষতি করতে চায়। এই কারণে হয়তো উনি আমাকে এরকম ভাবে ডাক দিচ্ছেন ওনার কাছে। ওই মুহূর্তে আমি অতটা ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে বাড়িতে চলে আসি। উঠানে এসে জোড়াটা চিৎকার দিয়ে তখন আমি অজ্ঞান হয়ে যাই, এবং আমার শরীরের ওপরে মুরব্বী লোকটা পড়েন। মুরব্বী লোকটা নিজেও হয়তো অচেতন অবস্থায় ছিল। তখন ফজরের আজান দিয়ে দিল। ওই অবস্থায় আমার আম্মা এবং আব্বা ঘর থেকে বের হয়ে দেখলেন যে আমি এবং সেই মুরব্বী লোকটা উঠানের উপর পড়ে আছি। তারপর আমাদের দুজনকেই বিছানার উপর শোয়ানো হলো। আমার জ্ঞান তো ফিরে আসলো কিছুক্ষণ বাদে, তবে মুরব্বী সেই লোকটার জ্ঞান ফিরে আসছিল না। এবং যত দিনের আলো বাড়ছিল, মানে ফজরের পরে, ততই লোকটার শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। এই অবস্থায় লোকটার জ্ঞান হালকা হালকা ফিরল। তার চোখের মণি দুটো একদম সম্পূর্ণ সবুজ রঙের। এরকম চোখের মণি এর আগে আমি জীবনে কারো দেখিনি, এমনকি আমাদের পরিবারের কেউই দেখেনি। ওই অবস্থায় তখন লোকটা শুধুমাত্র উপরের দিকে ইশারা দিয়ে দেখালেন, আর কোনো কথা বললেন না। লোকটার শরীরে প্রচন্ড পরিমাণ জ্বরে ভর করেছে, এমন খারাপ অবস্থা যে আমি লোকটার সেবা যত্ন করলাম ওই সারাদিন আর কি। যদিও আমার রাতে ঘুম হয়নি, জালটাও আমি তুলতে যাইনি। আব্বা পরবর্তীতে গিয়েছিল জালটা তুলতে। জালে বেশ ভালো বড় বড় মাছও বেঁধেছিল আর কি। তো যাই হোক, লোকটা বেশ অসুস্থ অবস্থায় আমাদের বাড়িতে প্রায় 3 দিন থাকলেন, এবং এই 3 দিনের মধ্যে লোকটা প্রায় অচেতন থাকতেন সবসময়। তাকে নানান রকমের খাবার খাওয়ানো লাগতো। সে এমনি ভাত বা মাছ এই জাতীয় কোনো খাবার খেতেন না, মাংস এবং ওই জাতীয় খাবারই খেতেন, ফলমূল। তিনি কথা বলতে পারলেন 3 দিন পরে। 3 দিন পরে তিনি আমাকে কাছে ডাকলেন,
ডেকে বললেন, তোমার নাম কি বাবা? আমি তখন বললাম, জি চাচাজান, আমার নাম রইস। আপনি কে চাচা? আর আপনাকে ওরা কেন তাড়া করেছিল? চাচাজান, আমি বুঝতে পারছি আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার কথাবার্তা, আচার আচরণ এবং চলাফেরা সম্পূর্ণ জিনিসই জিনেদের মতো। চাচাজান, আপনি কি একজন জিন? এ কথা বলতেই তখন সেই মুরব্বী লোকটা বললেন, জি আমি একজন জিন, এবং তুমি ঠিক ধরেছ, তুমি বেশ বুদ্ধিমান একটা ছেলে। রইস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে ওই শয়তান কাফের জিনদের হাত থেকে বাঁচিয়েছ। ওরা আমাকে মেরে ফেলতে চায়। আমি অমুক গোত্রের একজন সর্দার জিন। আমাকে ওরা একা পেয়ে এমন অবস্থা করেছে। এখন আমার বয়স বেড়েছে, আগের মতো আর নেই। আমি সত্যি কথা বলতে আগের মতো এখন আর কোনো কিছু করতে পারি না। তবে পথ ভুল করে আমি এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম যে ওরা আমাকে ধরে ফেলে। আমি হয়তো এবার অবসর নিব। আমার ছেলে আমার সর্দারিতে বসবে। আমি সত্যি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। তুমি আমাকে যদি আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসো, তাহলে আমি আরো বেশি কৃতজ্ঞ হব। আমি তখন বললাম, কাকা আপনি কি বলছেন এটা? তিনি তখন বললেন যে, আমার বয়স অনেক, তুমি আমাকে দাদাজান বলে ডাকো। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত? তিনি তখন বললেন, 1150 বছর। এই কথা শোনার পর আমার কানকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি জানতাম জিনদের বয়স অনেক বেশি হয়, তবে ওনার বয়স এত বেশি হবে ভাবতেও পারিনি। ওই অবস্থায় আমি বললাম, কাকা দুঃখিত, দাদা আমি আপনাকে দিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আরেকটু বিশ্রাম করুন, আপনার শরীরের অবস্থা ভালো নয়। তিনি তখন বললেন, আর কতদিন এখানে থাকবো? ওই সমস্ত জিনেরা তোমাদের বাড়ির আশেপাশে ডেরা পেতে বসে আছে, তোমাদের যে কোনো সময় ক্ষতি করতে পারে। আমি চাই না এমন কোনো ক্ষতি হোক। আমি জিনের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলে হয়তো ওরা জানতে পারবে আমি কোথায় আছি। আমার শরীরে থাকা সেই তাবিজটা আমি হারিয়ে ফেলেছি, যেটা দিয়ে ওরা আমাকে খুঁজে বের করবে। আমি তখন বললাম, দাদাজান আপনি একদমই চিন্তা করবেন না, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার হাতে এবং গলায় আমার দাদির দেওয়া তাবিজ আছে, আর আমার এই পুরো বাড়িটা বন্ধ দেওয়া। আমার দাদির ঘাড়েও জিন ছিল, এই জন্য পুরো বাড়িটা বন্ধ দেওয়া আছে। কোনো জিন বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু দাদা আপনি কিভাবে প্রবেশ করলেন? তখন ওই জিন লোকটা বললেন যে, আমাকে তো তুমি নিয়ে এসেছো, আমি তো প্রবেশ করিনি। একথা বলার পর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু দাদাজান আপনি বিশ্রাম করেন। বাড়ির আর কেউ জানে না যে আপনি জিন, আমি আন্দাজ করেছি, আর কাউকে বলারও দরকার নেই। মুরব্বী লোকটা তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখানে শুইলেন। তারপরে আরো 4 দিন সময় কেটে গেল। তেনাকে আমরা সেবা শুশ্রূষা করলাম, যত্ন করলাম। আমি সবসময় তার দেখভাল করতাম এবং রাতের বেলা আমি পাহারা দিতাম। আমি তো রাত জেগে করতাম, মাছ ধরতাম, আমার অভ্যাস ছিল। উনি বলতেন, তোর এই ঋণ কিভাবে শোধ করবো রে নাতি? এই কথা বলার পর আমি বললাম, দাদাজান আপনি যেহেতু আমাকে দাদা বলে ডাকতে দিয়েছেন আর আমাকে নাতি বলেছেন, তাহলে ঋণ কিসের? কোনো ঋণ নেই, বরঞ্চ আপনার সেবা করতে পেরে আমি বেশ আনন্দিত। কালকে সকালে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। গন্তব্য কোন দিকে? তিনি তখন বললেন, আমরা নদী পথ ধরেই যাব, আমি দেখিয়ে দিব কোন দিকে যেতে হবে। তারপর ওই রাত পার হলো কোনোভাবে। পার হওয়ার ঠিক পরের দিন দাদাজান এবং আমি, দাদাজান মানে জিনটা, দুজনে মিলে আমার নৌকায় চলে বসলাম। একদম সকাল সকাল। সকাল কোনো খারাপ জিন আশেপাশে চলাফেরা করে না। আর দাদাজান আমার নৌকার পাটাতনের ভিতরে বসেছিলেন, যাতে করে কেউ জিজ্ঞেস না করতে পারে যে উনি কে। তারপর আমি নৌকাটা চালাতে শুরু করলাম। দীর্ঘ প্রায় 2 ঘন্টা নৌকা চালালাম আমি, এবং একটা জঙ্গলপূর্ণ জায়গায় দাদাজান এসে বললেন, আমাদের কাবিলার এলাকায় আমরা চলে এসেছি, এখন আমি এখান থেকে যেতে পারবো। নাতি তুই তাহলে চলে যা, সাবধানে যাস, ঠিক আছে? আমি তোর জন্য কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিস। তারপর দাদাজান ওই অবস্থায় আমার আব্বার একটা লুঙ্গি এবং আমার একটা পাঞ্জাবি তাকে দিয়েছিলাম, সেই কাপড় পরে উনি চলে গেলেন ওনার জগতে, এবং ওইখান থেকে উনি আচমকা অদৃশ্য হয়ে গেলেন আমার চোখের সামনে। তারপর আমি তাকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার মনে হয় সপ্তাহখানিক সময় কেটেছে। তারপর হঠাৎ করে এক রাত্রেবেলা আমি মাছ ধরতে গিয়েছিলাম। মূলত রাত তখন 3টা বাজে। আমাদের এলাকার চাচাতো ভাই বা যারা আছে আমাদের মহল্লার এই জেলে পাড়ার প্রত্যেকের সঙ্গে সেখানে গেলাম। যার পরে মাছ ধরছিলাম, আমরা কাছাকাছিই ছিলাম। তো আমি জাল তুলে কিনারায় এসে সবেমাত্র ডেকচিটা নামিয়ে ওইটাকে মাথায় করে আমি বাড়িতে আসবো। জাল আবার পেতে রেখে এসেছি, সকালবেলা 9টা-10টার দিকে গিয়ে আবার উঠাবো আর কি, সেই জন্য। তো ডেকচিটা নিয়ে আমি আসছি, আমার কাঁচা দেওয়া এবং একটা গেঞ্জি পরা। তো অবস্থা আমি সবেমাত্র নদী থেকে চর পর্যন্ত উঠেছি। গাছের কাছাকাছি আসতেই আচমকা আমার চারিপাশটা একটা অদ্ভুত ঘ্রাণে ভরে গেল, এবং মনে হচ্ছিল যে আশেপাশে কেউ একজন আছে।
কারণ ঘ্রাণটা বেশ তীব্র ছিল এবং আমার সঙ্গে সঙ্গেই একটা পায়ের শব্দ আসছিল। ওই মুহূর্তে আমি তখন আয়তাল কুরসি পড়তে থাকি, আমার তাবিজগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখতে থাকি। আমি দেখি যে সব ঠিকঠাক আছে। তারপর আমি হঠাৎ করে একটা কণ্ঠস্বর শুনতে পাই, একটি মেয়ে কণ্ঠ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। মেয়েটি তখন আমাকে বললেন, আপনার নাম কি রইস? আমি বললাম, জি রইস, কিন্তু আপনি কি? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। একটা মেয়ে কণ্ঠ বলে আমি খুব নরম সুরেই কথা বললাম, না হলে হয়তো রেগে গিয়ে অনেক কথা শোনাতাম। মেয়েটি তখন বললেন, আমাকে দাদাজান পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি এখন যেতে পারবেন? আমি তখন বললাম, কোন দাদাজান, আর আপনি কে? আপনি এখানে এসেছেন কিসের জন্য? মেয়েটি তখন বলল, আমি একটি জিন মেয়ে, একটি পরী বলতে পারেন। আমি বললাম, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আর তাছাড়া আপনি যে সত্যিই কোনো জিন মেয়ে বা দাদাজান পাঠিয়েছেন আমি কিভাবে সেটা টের পাবো? আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি শয়তান দলের জিন না, তা আমি কিভাবে বুঝতে পারবো? জিনেরা ছলনাময়ী হয় সেটা আমি জানি, ছলনা দিয়ে অনেক কিছু করে। আমি আপনার সঙ্গে যাব না, আপনি এখান থেকে চলে যান। তারপর আমি খুব দ্রুত গতিতে আমার বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ডেক্সিটা নামিয়ে আমি হাঁপাচ্ছি তখন, কারণ দৌড়েছি। আমি তখন সেখানে বসে আছি। যাই হোক, ওই দিনকে আমার ওই অবস্থায় আমি খানিকটা ভয় পেয়েছিলাম। পরবর্তীতে আমি ঘুমাইছিলাম, ঘুমায় পরে 10টা-11টার দিকে নদীতে মাছ ধরতে গেলাম। তো ওই দিনকে তেমন কোনো সমস্যা হয় নাই। সন্ধ্যার দিকে আমি ঈশান নামাজ পড়ে বাড়িতে ফিরতেছি। তো বাড়িতে ফেরার পথে আচমকা কেউ একজন আমার হাত টেনে ধরে বলে কি যে, আপনি যে যখন দৌড় দিলেন আপনাদের বাড়িতে তো আমি প্রবেশ করতে পারছিলাম না, বাড়িটা বন্ধ দেওয়া। তখন আমি বুঝতে পারলাম, তাহলে সত্যি আপনি খারাপ একজন জিন। খারাপ জিন না হলে তো আমার বাড়িতে প্রবেশ করতে আপনি পারতেন। এ কথা বলার পর সঙ্গে সঙ্গে মেয়েটা খুব রেগে গেল। রেগে গিয়ে তখন আমার সামনে দৃশ্যমান হলো ওই সেই চেহারা, আজ পর্যন্ত আমি ভুলতে পারি না। কি সুন্দর মায়াবী সেই চেহারা, কি সুন্দর রাগান্বিত সেই চোখ দুটো, তারপর এরকম গোমরা করে আমার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের মধ্যে এমন কি মায়া আছে আমি জানি না, তার পুরো শরীরের মধ্যে এক অন্যরকম অভূতপূর্ব মায়া আছে, যা কিনা আমি প্রথমবার হা করে তাকিয়ে থাকি। মেয়েটি তখন আমাকে বকাঝকা করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে এইটা মনে হয়, ওটা মনে হয়, দাদাজান আমাকে পাঠিয়েছেন, হ্যান ত্যান, এরকম কথা বলতে থাকে। হা করে কি দেখছেন, চলুন আমার সঙ্গে। আমি তখন বললাম, বললেই তো আর যাওয়া যায় না, কিছু প্রমাণ দিন, আপনি কোত্থেকে এসেছেন? তখন সে বলল, আমি অমুক গোত্র থেকে এসেছি। আমি বললাম যে ঠিক আছে, আপনার দাদাজান কি কোনো ক্লু দেননি? আমি আপনার সঙ্গে কেন যাব? খারাপ জিন তো হতে পারেন আপনি। মেয়েটি তখন আমার হাত ধরে বললেন কি যে, আমি খারাপ জিন হতে যাবো কিসের জন্য? এই যে দাদাজান এই কথা বলেছে, সত্যি কথা, দাদা আমাকে এরকম একটা কথা বলেছিল যা কিনা আমি আর দাদা ছাড়া কেউ জানে না। তার মানে সত্যি সত্যি দাদাজানই পাঠিয়েছেন। আমি তখন বললাম যে, আপনি কি হন, দাদাজানের নাতিন? সে বলে কি যে, হ্যাঁ, দেখুন আপনি গেলে চলেন, না গেলে না, আপনার জন্য আমি সেই সকাল থেকে এই আশেপাশে ঘোরাফেরা করছি, আমার জন্য কোনো ক্ষতি হয়ে যায়? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনি একটু বসুন, আমি আসছি বাড়ি থেকে, সবাইকে বলে আসি, আপনি এখানে দাঁড়ান, না হয় আমার সঙ্গে চলুন আমাদের বাড়িতে। মেয়েটি তখন আমার পিছন পিছন আসতে শুরু করলো। তবে সে হেঁটে আসছিল না, সে আসছিল উড়ন্ত অবস্থায়, তার শরীরে জলজল করে আলো জ্বলছিল। রাস্তায় অনেকের সঙ্গে দেখা হলো, কিন্তু আমি ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছিল না। আমার কাছে সবকিছু যেন স্বপ্ন বা কল্পনা মনে হচ্ছিল। আমি তখন বললাম, আব্বা, আমি একটু বাইরে যাচ্ছি, কয়েকদিন পরে আসবো, দেরি হবে কয়েকটা দিন, এই কয়েকদিন তুমি দেখে নিও, ঠিক আছে? আব্বা তখন বললো যে, কই যাবি? আমি তখন বললাম, যাবো এক জায়গায়, বলা যাবে না, আমি আসতেছি, তবে কয়েকদিন সময় লাগবে আসতে। হুট করে তখন আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। মেয়েটি তখন আমার হাত ধরে সত্যি সত্যি দক্ষিণ পাশের যে ভিটা আছে, ভিটার জঙ্গলের মাঝখান দিয়ে গাছের ওপর দিয়ে আমাকে উড়িয়ে নিয়ে যেতে লাগলো। আমার তো ভয় একদম গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি বলছি, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, আস্তে আস্তে। কিন্তু মেয়েটি কোনো কথাই শুনছিল না। আমি আস্তে করে এমন শূন্যে ফেসে যেতে লাগলাম এবং খানিকটা দূরে যেতেই মেঘের মধ্যে ঢুকে গিয়েছি এমনটা মনে হতে লাগলো। আমি বললাম যে, আস্তে যান। তখন কি একদম সুন্দরভাবে উঠতে লাগলাম। মেয়েটি সত্যি আমার হাত ধরে তার সঙ্গে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমি বললাম যে, আপনি এরকম ভাবে আমাকে নিয়ে যাবেন ভাবতেই পারিনি, আমি ভেবেছিলাম হয়তো আপনি কোনো গাড়ি ঘোড়া নিয়ে আসবেন। তখন সে বলল, আহা চলুন তো, এত কথা বলেন কিসের জন্য আপনি? তারপর মেঘ সরে গেল। মেঘ সরে গিয়ে আর অদ্ভুত এক রাষ্ট্র দেখতে পেলাম, চারিদিকে সবুজ উপত্যকা দিয়ে ঘেরা, তার মাঝখানে একটা অদ্ভুত শহর, বড় বড় ইমারত এবং খুঁটি দিয়ে সেখানে গাড়া, সাথে সাথে সেখানে অনেক বড় বড় টাওয়ারও আছে। এবং এটা যে একটা লোকালয় তা দেখে বোঝা যাচ্ছে, গ্রাম টাইপের একটা লোকালয় এবং খুব বড়। উপর থেকে আস্তে আস্তে স্পষ্ট করে বোঝা যাচ্ছে গোল টাইপের ঘর। আমি তখন
ওকে সঙ্গে করে নিয়ে আমাকে নিচে নামানো হলো। একটা বড় বাড়ির সামনে, তবে বাড়িটা মনে হচ্ছিল অনাধুনিক, মানে সেই 1800 বা 1700 শতকের যে পুরাতন বাড়িগুলো থাকতো, উপরে ছাউনি দিয়ে থাকতো, পাশে বেড়া থাকতো, ঠিক ওরকম টাইপের বাড়ি। আমি তখন সেখানে গেলাম। নামার পর দাদাজান আমাকে দেখে বললেন, না রে রইস, এসেছিস তুই, আয় এখানে বয়। আমাকে দেখে দাদাজান বেশ খুশি হলেন। দাদাজান তখন ওই ইসের চেয়ারে বসেছিলেন, মানে যে সর্দার, সেই সর্দারের চেয়ারে বসেছিলেন। তিনি বললেন, রইস, তোর জন্য অপেক্ষা করছিলাম। আগামীকালকে আমাদের এখানে অনুষ্ঠান আছে, আমার ছেলেকে আমার এই সিংহাসনে বসাবো। আমি বললাম, দাদাজান উনি কে? ওনাকে আনতে পাঠিয়েছিলেন? তখন রইস দাদাজান বলেন কি যে, আরে ও তো আমার ছেলের একমাত্র মেয়ে আর কি। ও তোকে আমি ওকে আনতে পাঠিয়েছিলাম। আমার ছেলেকে কয়েকদিন ধরে বলছি তোকে নিয়ে আসতে, কিন্তু ওরা কেউ আনছে না। সত্যি কথা বলতে তুই যে আমার জীবন বাঁচিয়েছিস, এটা শুধুমাত্র আমার নাতিই বুঝেছে, নাতনি আর কি। এই জন্য ও তোকে আনতে গিয়েছে। কেন, কিছু কি হয়েছে? আমি বললাম, না দাদাজান, কিছু হয়নি। তবে আপনার নাতনি একটু রাগি আছে বটে। শুরুতে আমি তাকে বিশ্বাস করতে চাইনি, পরে আপনার ক্লু দেওয়ার পরে বিশ্বাস করেছি, তাতেই ও রেগে গিয়েছিল। তারপর ওই মেয়েটা আসলেন, এসে বললেন, দাদাজান তোমার কাজ আমি করে দিয়েছি, এখন আর কিছু বলল না। ওই লোকটা ভীষণ ঘাড়া আছে, প্রথমবার যখন বললাম বিশ্বাস করলো না। তবে লোকটা বেশ ভালো আছে। আসার পথে গল্প করতে করতে এসেছি, কিছু কিছু বিষয় জেনেছি। ঠিক আছে। তারপর মেয়েটি ওখান থেকে চলে গেল। দাদাজানের সঙ্গে বসে আমি গল্প করতে লাগলাম। প্রায় বিকেল পর্যন্ত গল্প করলাম। আমাদের জন্য নানান ধরনের খাবার নিয়ে আসলো। আমি এবং দাদাজান আরামসে বসে খাচ্ছিলাম। ওই মুহূর্তে তখন ওই মেয়েটি আসলেন। মেয়েটি এসে বলল যে, কি ব্যাপার, এত গল্প করা হচ্ছে, দাদা তুমি আমার সঙ্গে তত গল্প করো না। ওই মুহূর্তে দাদাজান বললেন যে, রইস ছেলেটা বেশ বুদ্ধিমান এবং বেশ মজাও করতে জানে। সেদিনকে কি সাহসিকতার সঙ্গে আমাকে বাঁচিয়েছিল জানিস? ওই মুহূর্তে তখন ওই মেয়েটির বাবা আসলেন, মানে রানিং যে সর্দার হবেন তিনি। তিনি আসার পর বললেন যে, তুমি রইস, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বাবার প্রাণ বাঁচিয়েছ। সত্যি কথা বলতে বাবা যে এরকম ভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। এখান থেকে উনি বেরিয়েছিলেন কোনো একটা কাজে, তবে আসার পথে পথ ভুল করে ওই শয়তানের রাজ্যে ঢুকে পড়ে। তুমি আমার বাবাকে বাঁচিয়েছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই রেমা, তুই এক কাজ কর, তুই ওকে কিন্তু সুন্দর মতো ঘোরাবি, ঠিক আছে? যে কদিন এখানে থাকে, কালকে আমার রাজ্য অভিষেক, আমাকে সর্দার ঘোষণা করা হবে, সেখানেও কিন্তু তুমি থাকবে। ওই জন্যই বাবা তোমাকে ডেকেছে। রিমা শোন, ওকে কিন্তু তুই চারিদিকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবি, ঠিক আছে? রিমা বলল, মা আমি পারবো না, আমার সময় নেই, আমার এমনিতেই কত পড়াশোনা রয়েছে। তখন রিমার বাবা, মানে নতুন সর্দার, রেগে গিয়ে বললেন, কিসের পড়াশোনা? কোনো পড়াশোনা নেই, এই কয়দিন যা, তুই যা ইচ্ছা তাই করতে পারিস। এ কথা বলার পর সঙ্গে সঙ্গে রিমা বলল, সত্যি বাবা, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কিছু বলবো না তুমি? তখন সে একটু ইতস্তত করে বলল, হ্যাঁ তো কি হয়েছে, যা, আচ্ছা ঠিক আছে, তোকে সময় দিলাম, যা, যা ইচ্ছা তাই করবে। এ কথা বলার পর রিমা তখন আমার হাত ধরে খুব খুশি মনে ওইখান থেকে একদম আগুন বা গুলির গতিতে উড়ন্ত অবস্থায় আমাকে ওইখান থেকে নিয়ে চলে আসলো। আমি এমন ভাবে উঠছিলাম পাহাড়ি উপত্যকার ঢাল দিয়ে, মাত্র মাটি থেকে 3 থেকে 4 সেন্টিমিটার ওপরে। আমার মনে হচ্ছিল যে সাথে সাথে এখন মাটিতে লেগে যাবে। একবার উপরে উঠছিলাম 1 মিটার উপরে, আবার সেন্টিমিটার নেমে যাচ্ছিলাম আর কি। এত সুন্দর ভয়ানক মুহূর্ত এবং সে সঙ্গে আনন্দও লাগছিল আমার কাছে। আমি এই অবস্থায় বললাম, আরে কি করছেন, আমাকে ছেড়ে দিন, ভয় লাগছে তো আমার। মেয়েটি তখন আমার 2 হাত ধরেই তার শরীরের সঙ্গে আমাকে চেপে ধরলেন, বললেন, এবার ভয় লাগবে না, আমি পড়ে যেতে দিব না। আপনি কি এক কাণ্ড করেছেন জানেন, আমাকে একদম পুরো স্বাধীন করে দিয়েছেন। আপনি এখানে যে কদিন থাকবেন সেই কদিন আমি খুব আনন্দে ঘুরতে পারবো। একথা বলেই সে ওই নিচের উপত্যকার খুব বড় একটা ঝর্ণার সামনে থামলো। এত সুন্দর যে কোনো জায়গা হতে পারে, বড় বড় ঝাউ গাছ তার মাঝখান দিয়ে একদম সোজা উপত্যকা নিচের দিকে নেমে গিয়েছে। পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র এবং সমস্ত কিছু দিয়েই পুরো প্রাকৃতিক পরিবেশটাও ঘেরা এবং ভরা। আমি তখন ওই অবস্থায় তাকে বললাম, কিন্তু আপনার বাবাকে আপনাকে বের হতে দেন না? তখন সে বলল, একদম ঠিক ধরেছেন, তবে আপনার সঙ্গে চাইলে আমি যে কোনো জায়গায় যেতে পারি, আপনি এখন থেকে আমার শেল্ড। তাই বলে সে খুব খুশি হয়ে সেখানে বসে পড়ল। আমি বললাম, আপনার নাম রিমা? মেয়েটি বলল, হ্যাঁ, বাবা আমাকে রিমা বলে ডাকে। আমি বললাম, খুব সুন্দর নাম, তবে আপনি কি সত্যি সত্যি বাসা থেকে বের হতে পারেন না? আপনাকে কোথাও যেতে দেয় না? রিমা তখন খুশি হয়ে বলল, তবে আপনি আমার জন্য লাকি, আপনি আমাকে ঘুরিয়ে দেখাবেন সমস্ত কিছু। আমি বললাম, আপনাদের বাড়ি আমি কিভাবে আপনাকে ঘুরিয়ে দেখাবো বলেন তো? মেয়েটি তখন বলল, তাও তো কথা। আচ্ছা ঠিক আছে রইস, শোনেন,
আপনি এখন থেকে আমার সঙ্গেই থাকবেন, বাবা আপনার সঙ্গে থাকলে কিচ্ছু বলবে না। চলুন, আজকে আমি আমার এক বান্ধবীর বাড়িতে আপনাকে ঘুরতে নিয়ে যাব। এখান থেকে বেশ খানিকটা দূরে, ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওইখানটাই চলেন। তাই বলে সে আমাকে আবার তার শরীরের সঙ্গে জড়িয়ে ধরলো এবং ওই অবস্থায় আমাকে নিয়ে উড়ন্ত অবস্থায় যেতে লাগলো। আমি এক নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। নদী তো না, হ্রদ বলা চলে আর কি। দুই পাশে বড় উঁচু পাহাড়, তার মাঝখানে বিশাল স্বচ্ছ পানির হ্রদ। আমি বললাম, এই হ্রদে কি মানুষ গোসল করে না? কি সুন্দর হ্রদ এইখানে। ও তখন বললো, হ্যাঁ, রাতের বেলা তো আমরা এখানে গোসল করার জন্য আসি। আজকে রাত্রে আসবা? সত্যি আমার খুব মজা হবে। কতদিন যে এখানে আসি না। আমার আব্বা আমাকে বের হতে দেন না যতদিন আমি বড় হয়েছি তারপর থেকে। রিমা খুব মুচকি হেসে আমাকে তুম করে বলে ফেললো। আমি বললাম, হ্যাঁ অবশ্যই আসবো, জায়গাটা খুব সুন্দর, তাই না? রিমা আমাকে এই কথা বললো। আমি বললাম হ্যাঁ। উঠতে উঠতে পাহাড়ের উপরে একটা ঘরের মধ্যে চলে আসলাম আমরা। মানে পাহাড়ের উপরে একটা ঘরই আছে, চারদিকে খুব সুন্দর করে বেস্টিং করা এবং খুব সুন্দর ঘর। ওই অবস্থায় তখন আমাকে রিমা বলল, এখানে দাঁড়াও, আমি দেখে আসছি ও আছে কিনা। ও ঘরের ভিতরে গেল, যার পর ওর বান্ধবীকে বাইরে ডেকে নিয়ে আসলো। ঘরটা একদম কুড়ে ঘরের মতো। জিনেদের মধ্যে হচ্ছে গরিব আছে তা বোঝা যাচ্ছে, আমি নিজেই তো গরিব। ওই অবস্থায় তখন ওই মেয়েটি আমাকে দেখে অবাক হয়ে গেল এবং ভয়ও পেয়ে গেল, কারণ মানুষ দেখলে নাকি জিনেরা ভয় পায়, বিশেষ করে মেয়ে জিনেরা। ওই অবস্থায় রিমা তখন বললো, আরে ভয় পাওয়ার কিছু নেই, ওর নাম রইস, ওই আমার দাদাজানকে বাঁচিয়েছিল। তারপর রিমা বললেন কি যে, তুই ভয় পাস না, এই তুমি এখানে এসে বসো রইস। তারপর আমি সেখানে বসলাম। মেয়েটি ঘর থেকে খুব সুন্দর সুন্দর খাবার আমাদের কিনে দিল। রিমা ওর সঙ্গে যে ভাষায় কথা বলছিল সেই ভাষা আমি জানি না। আমি চুপচাপ বসেছিলাম। এই অবস্থায় তখন রিমা বলল, কি বোরিং লাগছে? আমি বললাম, না, তোমরা বসে গল্প করো, আমি এখানে আছি, সমস্যা নেই। রিমা খুব চঞ্চল টাইপের মেয়ে, তবে ওই অবস্থায় ওই যে ওকে বের হতে দেয় না বাড়ি থেকে, এই জন্য ও কোনো কিছু করতেও পারে না। প্রায় সন্ধ্যা রাত পর্যন্ত রিমা এখানে বসে গল্প করতে লাগলো এবং সত্যি কথা ও যতটা খুশি ছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসার পর থেকে ওই আনন্দে ঘুরছে। যাই হোক, সন্ধ্যার পরপর ওর যে বান্ধবী ছিল ও এবং আমি সঙ্গে করে আমাকে নিয়ে গেল সেই হ্রদের মাঝখানে। সত্যি কথা, এরকম সুন্দর হ্রদ এর আগে আমি কখনোই দেখিনি। এত সুন্দর, এত মায়াবী, চারিদিকটা একদম অন্যরকম চাঁদের আলোতে মেখেছিল, আর হ্রদের পানিতে যেন আলো জ্বলে এরকমটা মনে হচ্ছিল। রিমা এবং তার বান্ধবী অনেকক্ষণ গোসল করলো, আমি পাশে কিনারায় বসেছিলাম। তারপর রিমা আমাকে টেনে পানির ভিতর নিয়ে গেল আর কি, বললো, দেখো কত সুন্দর হ্রদ, তুমি বলেছিলে না যে গোসল করবে। যাই হোক, ওই অবস্থায় ওরা অনেকক্ষণ ঝাপাঝাপি করলো। আমি বললাম, এখন ফিরে যাওয়া উচিত, রাত হয়েছে। ও তখন বললো, পাগল, আমরা তো রাতের বেলায় ঘোরাফেরা করি, জিনেরা রাতের বেলায় ঘোরাফেরা করে। তোমাদের এখানে দিন যেমন, আমাদের এখানে রাত যেমন। মাত্রই তো সকাল হলো, মানে শুরু হলো আমাদের আনন্দের। কিছুক্ষণ গোসল করবো, তারপর বাড়িতে চলে যাবো, ঠিক আছে? অনেকক্ষণ পর্যন্ত ওদের বাড়িতে ছিল আমার বান্ধবীর। তারপরে মধ্যরাতে, মানে ওদের হিসাবে মধ্যরাত দুপুর, ওই অবস্থায় গোসল করে ও আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরল। ফেরার পথে রিমার মা ওকে কি বকা, হেই মেয়ে বাইরে বের হয়েছে হ্যানত্যান, এরকম ভাবে ভিজে পুরো গোসল করে এসেছে, কোনো কিছু নিয়ে যায়নি হ্যানত্যান। যাই হোক, আমি তখন একটু ইতস্তত বোধ করলাম। দুপুরের বেলা, মানে রাত দুপুরে আমরা সকলে মিলে একসঙ্গে বসে খেতে লাগলাম। আমাকে জিনেদের নতুন পোশাক দেওয়া হয়েছে, কারণ আমি তো কোনো পোশাক নিয়ে যাইনি। আমাকে সেই পোশাক পরানো মাত্র আমি আনন্দে একদম আটখানা হয়ে পড়লাম। সত্যি কথা, আমার কাছে এত আনন্দ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমি এখানে বসে ওদের সঙ্গে খাবার খাচ্ছিলাম। এত খাবার এবং ভরপেট খাবার এর আগে কবে খেয়েছি আমি জানি না, তবে খাবারটা খেয়ে বেশ আনন্দ অনুভব হলো। যাই হোক, খাবার খাওয়ার পরে সত্যি আমি ওই অবস্থায় আমাকে যে বিছানায় শুতে দিয়েছিল সেই বিছানা থেকে বাইরের পরিবেশ দেখা যায়। জোনাকি পোকা দিয়ে পুরো এলাকাটা ভরা, সেই সঙ্গে চাঁদের আলো, এত সুন্দর লাগছিল পরিবেশটা। আর মৃদু বাতাস বাইরে থেকে আমার ঘরের ভিতরে আসছিল। ওই রাতে আমি ঘুমিয়ে পড়লাম এবং সকলের সঙ্গে গল্পটা গুজব করে আমি ওই রাতে প্রায় একদম অনেক রাতে ওরা ঘুমায় এবং সারাদিন প্রায় দুপুর পর্যন্ত ঘুমায়। তো দুপুরের পরপর আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আমি দেখি রিমা আমার পাশে বসে আছে এবং আমাকে একটা ভেকচি কেটে বলল, এখনো ঘুমাচ্ছ, ওঠো, আমরা বেড়াতে যাবো না, চলো। রিমার এত চঞ্চল ভাব দেখে আমার মাঝে মধ্যে সন্দেহ হয় যে ও কি বড় নাকি এখনো ছোট। ও আমাকে টেনে ঘুম থেকে তুলে আমাকে নিয়ে গেল কুয়োর পাড়ে। ওদের ওখানে ইদারা আছে, এদের এখানে ইদারা সিস্টেম চলে এখন পর্যন্ত। ওইখান থেকে ও নিজে আমাকে পানি তুলে দিয়ে আমাকে ফ্রেশ হওয়ার জন্য সমস্ত কিছু করলো। বললো, তাড়াতাড়ি চলো না। আমি বললাম, কোথায়? ও বললো, আজকে আমরা ওই বড় উপত্যকার পেছনে একটা বড় পাহাড় আছে, সেখানে বসে আমরা খাবার খাবো, আমরা এখানে পিকনিক করব। আমি আমার আরো 2টা বান্ধবীকে ডাক দিয়েছি, তুমি সাথে আছো বলে সেখানে যেতে পারছি। গতকাল আসার সময় ওকে বলে এসেছিলাম, ওরা সবকিছু গুছিয়েছে,
তুমি চলো। আব্বাজান যেহেতু বলে দিয়েছে তাহলে হয়তো আমাকে কিছু বলবেন না। সন্ধ্যা দিকে অনুষ্ঠান, সন্ধ্যার আগে ফিরে আসবো, চলো না। এমনভাবে বলে যে আমি কোনোভাবেই সেটাকে উপেক্ষা করতে পারি না। সত্যি কথা, মেয়েটা শুরুতে দেখতে যতটা রাগী ছিল, কিন্তু এখন অতটা মনে হচ্ছে না। ওই অবস্থায় আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তারপর আমি ওকে সঙ্গে করে নিয়ে ওখানে চলে গেলাম, মানে ওর সাথেই আর কি। ও আমাকে ওর শরীরের সঙ্গে ধরে উড়িয়ে নিয়ে যেত, যা কিনা আমার জন্য ছিল এক অন্যরকম আনন্দের বিষয়। আমরা ওদিনকে ওইখানে গেলাম, যাওয়ার পর সেখানে রান্নাবান্না করে খাবার খেলাম। ওদের খাবারের ধরনটা আলাদা, ওরা আস্ত বড় বড় মাংস খেতে পছন্দ করে এবং ওটাই ওদের একমাত্র প্রধান খাদ্য আর কি বলা চলে। ওরা ভাত বা এই জাতীয় খাবার খায় না। তবে আমার ক্ষুধা লাগছিল কয়েকদিন ধরেই। ওরা যেসব খাবার খায় সেগুলো খেয়ে পেট ভরে থাকতো, তবে ভাতের ক্ষুধা যে অন্য একটা বিষয়, সেটা আমার কাছে অন্যরকম লাগতো। ওখানে আমরা পিকনিক করলাম, ইভেন আমি ওদেরকে অনেক কিছু সাহায্য করছিলাম। ওরা সকলেই খুব আনন্দ অনুভব করছিল। প্রত্যেকটা মেয়ে আমার সমান লম্বা, কারণ জিনারা লম্বা হয়, এবং ওই মেয়েটাও আমার সমান লম্বা ছিল। আমার সঙ্গে সবাই মজা করছিল। তখনই রিমা আমাকে আটকে দিয়ে বলে কি যে, এই এত কথা বলছিস কিসের জন্য? ওদেরকে তখন ওরা থামিয়ে দিল আর কি। যে ওই অবস্থায় সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম বাড়িতে। আসার পর ওদিনকে প্রায় অনেক বড় একটা অনুষ্ঠান করে রাজ্য অভিষেক হলো, এবং দাদাজানার মাথা থেকে মুকুটটা নিয়ে পরিয়ে দেওয়া হলো রিমার বাবার মাথায়। এবং সত্যি কথা বলতে সেদিনকে রিমা বেশ খুশি ছিল, এবং উত্তরাধিকার পরিবর্তন হয়েছে, এবং সকলে তাকে এক প্রকার রাজা হিসেবে মেনে নিল। ওদের এখানকার সিস্টেম আবার আলাদা। ঢোল পিটিয়ে বড় ভোজের আয়োজন করে খাবার রান্না করে সকলে খেয়ে দিয়ে রাজা পরিবর্তন করা হয়, এবং আগামী হয়তো 200-300-400 বছরের জন্য ইনি হয়তো রাজা হবেন, এবং এনার যে ছেলেরা আছে তারা যখন বড় হবেন তখন হয়তো তিনারা কাবিলা সর্দার হবেন। এবং সত্যি কথা বলতে এই অনুষ্ঠান দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। কয়েকদিন কাজ থেকে মুক্তি পেয়ে আমার কাছে সত্যি আনন্দ লাগছিল। প্রত্যেকদিন কাজ, সংসারে এত অভাব অনটন, এত বড় সংসার সামলানো সত্যি আমার পক্ষে বেশ কষ্টদায়ক ছিল। যাই হোক, রাজ্যাভিষেক হওয়ার পরে ওই দিনকে তো আমরা অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক আনন্দ উল্লাস করলাম। করার পরে রাতে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে এর পরের দিন থেকে আমার সময় এরকম ভাবে কাটতে লাগলো। আমার সঙ্গে সবসময় ও থাকতো আর কি, রিমা। আশেপাশে ঘোরাফেরা করতো, আমার সঙ্গে গল্প গুজব করতো। দেখতে দেখতে আমার সেখানে প্রায় 14 দিন সময় কেটে যায়। আমি ভাবতেও পারিনি যে কিভাবে আনন্দের সময়গুলো পেরিয়ে গেল। এবং সত্যি কথা বলতে এই 14 দিনে রিমার প্রতি একটা অন্যরকম টান অনুভব করতাম আমি। ও যখন আমার আশেপাশে থাকতো না, তখন ওর প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। এই ভালো লাগাটা কিসের আমি জানি না, তবে সত্যি কথা এই ভালো লাগাটা এক অন্যরকম ভালো লাগা, যা কিনা আমার মনের মধ্যে সৃষ্টি হয়েছিল। এবং এটা আমি ওইখান থেকে বাড়িতে ফিরে আসার পরে বুঝতে পারি বা জানতে পারি। ওইখান থেকে প্রায় বেশ কিছুদিন থাকার পর আমি দাদাজানকে বললাম, দাদাজান এবার আমি চলে যাই, তা না হলে আসলে বাড়িতে অনেকে চিন্তা করবে, বাড়িতে অনেকদিন যাই না। দাদাজান তখন বললেন যে সমস্যা নেই, বাড়ি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এখানে আর কিছুদিন থেকে যাও। আমি বললাম, দাদাজান আসবো, আবার কিছুদিন পরে আসবো, এখন আমি বাড়িতে যাই, গিয়ে কিছুদিন থেকে আসি, তারপর না হয় কোনো একটা ব্যবস্থা করে বাড়িতে থেকে ওইখানে চলে আসবো। দাদা তখন আমাকে আটকালেন না, তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। দুটো জিনকে ডেকে আমাকে একটি গাড়ি বহরে তুলে বাড়ির দিকে রওনা করার জন্য বললেন, এবং আমার সঙ্গে বেশ কিছু জামা কাপড়, খাবার এবং বেশ কিছু প্রসাধনী দিয়ে দিয়েছিলেন বাড়িতে যাওয়ার জন্য, যা আমাদের এখানে পাওয়া যায় না, পুরো গাড়ি ভর্তি করে। আমি গাড়ি থেকে আমাদের বাড়ির পেছনে নামলাম। তখন রাত। আমি নেমে ওই জিনিসগুলো নিয়ে আমার বাড়িতে আসছিলাম, এবং এসে আমি যখন বাবাকে ডাক দিলাম, বাবা মাছ ধরতে গিয়েছিল, মা ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে এত প্রসাধনী এবং এত খাবার দাবার এত কিছু দেখে তেনারা অবাক হয়ে গেলেন, বললেন, এই জিনিসগুলো কোত্থেকে নিয়ে এসেছিস? আমি বললাম, মা আমি গিয়েছিলাম শহরে কাজের জন্য, সেখান থেকে এনেছি। আম্মা বললো, তোর আব্বা ঘাপায় তোকে বাঁচাচ্ছে না, কারণ তুই যে এতদিন ধরে কই গেছিলি, মাছ ধরতে পারতেছে না, সংসারে একদম অভাব অনটন, খাওয়ান দাওয়ান নাই। আমি বললাম, আম্মা সবকিছু নিয়ে আসছি। সকালবেলা আইসা আব্বা আমাকে বকাঝকা, কই গেছিলি না বলে হ্যান ত্যান, বাড়িতে বাজার সদাই কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, আমার শরীর খারাপ, ডাক্তার দাইতে পারতেছি না, এরকম করে আমাকে বকলো আর কি। আমি বললাম, আব্বা এই নাও তোমার জন্য কাপড় নিয়ে আসছি, শহরে গেছিলাম, আর খাবার দাবার কোনো সমস্যা হবে না, আনাজপাতি নিয়ে আসছি আমি। সত্যি কথা, জিনের ওইখান থেকে আনাজপাতি আমাকে দিয়ে দিয়েছে, ওইখানে যা যা খাওয়ার, মাংস টাংস যা ছিল অনেক কিছু দিয়ে দিয়েছে। আমি জিনিসগুলো দেখে সত্যি অবাক হচ্ছিলাম। এক বস্তা ভর্তি শুধুমাত্র ফলই দিয়ে দিয়েছে। আব্বা বলে, এত কিছু কই পাইলি? আমি বললাম, যেখানেই পাইছি, যাও যাও ঘরের ভিতর নিয়ে যাও। আমরা সত্যি কথা এর পরের প্রায় 3-4 দিন বেশ আনন্দেই ছিলাম, কাজে যেতাম না, খুব আনন্দে আমরা ওই খাবারগুলো খেয়ে সময় কাটাতে লাগলাম। প্রত্যেকের জন্য কাপড় দিয়ে দিয়েছে। আমার ছোট 3 বোন ছিল, 3 বোনের জন্য কাপড় দিয়ে দিয়েছে। দাদাজান সমস্ত কিছু খেয়াল করেছে। শিউলিও দাদাজানকে বেশ খানিকটা সেবা যত্ন করেছে, এই জন্য শিউলির জন্য দাদাজান একটা পুরো
হারের সেট পাঠিয়েছে। এটা আমি দেখতে পাইনি। বাক্সটা খুলে 3 দিন পরে আমি যখন দেখি আমার 3 বোনের জন্যই গহনা পাঠিয়েছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। দাদাজান এটা কেন করলেন? যাই হোক, এরকম করে আমার সময় ওইখানে আসার পর থেকে ওইখানের কথা মনে হতো, রিমার কথাও মনে পড়তো। তবে সত্যি কথা বলতে এখানে তো আমার আর যাওয়ার কোনো উপায় নেই। আর তাছাড়া রিমাও এখানে কখনো আসবে না। রিমা একজন সাধারণ জিন না, একজন সর্দারের জিন। সে তার আমাকে পছন্দ করবে না বা আমাকে ভালোবাসবে না। আমি তাকে হয়তো পছন্দ করে ফেলেছি, কিন্তু সেটাই শেষ কথা নয়। যাই হোক, ওই অবস্থায় আমার এখানে আসার পর কয়েকদিন সময় কাটলো। কাটার পর আমি তখন ওই নৌকায় মাছ ধরতে আবার যেতাম রাত্রেবেলা। তো যেতাম যখন, তখন সকল মাঝিরা এবং সকল জেলেরা একসঙ্গেই থাকতাম আমরা। তো ওই অবস্থায় রিমার সঙ্গে দেখা হওয়া বা ও আসলেও আমার সঙ্গে মেলামেশা করতে পারাটা এটা একটু টাফ বিষয় আর কি। ও এসেছে সেটা আমি দেখিনি আর কি। তো প্রায় সপ্তাহ দুয়েক পরে আমি নৌকা নিয়ে একা ওই পাড়ের দিকে তখন জাল তুলছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কেন যেন মনে হলো যে নৌকাটা দুলে উঠলো এবং নৌকার উপর কেউ একজন এসে বসেছে। কিছুক্ষণ বাদে পুরো নৌকাটার মধ্যে একটা আলাদা ঘ্রাণও ভরে গেল এবং ঘ্রাণটা আমার খুব পরিচিত। আমি আশেপাশে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে একটা অট্টহাসি আমার কানে ভেসে আসলো। আমি তখনও বুঝে ফেললাম এটা রিমা। আমি বললাম, রিমা তুমি এখানে তুমি কেন এসেছো বলো তো? আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। রিমা তখন বলল, তুমি যে আমাকে না বলে চলে আসলে, কাজটাকে ঠিক করেছো? মোটেই ঠিক কাজ করনি। এই জন্য আমি এখানে এসে তোমাকে ভয় দিতে চেয়েছিলাম, তবে তুমি তো ভয় পেলে না। যাই হোক, তারপর তুমি ভালো আছো? তোমাকে খুব মিস করছিলাম, তাই চলে এসেছি। এখন থেকে চাইলে কি এখানে আসতে পারি আমি? এসে এসে তোমার সঙ্গে গল্প করবো। তুমি তো রাত্রেবেলা ফ্রিতেই থাকো, নৌকার মধ্যে বসে থাকো। আমি বললাম, ঠিক আছে, তবে বিপদ হবে না তো তোমার? রিমা বলল, না, বিপদ কিসের, কোনো সমস্যা নেই। আমার মনের মধ্যে যেন আরেকটা নতুন অধ্যায় যুক্ত হলো। রিমা এখানে প্রতিদিন আসতে চেয়েছে। সত্যি কথা, আমার খুব আনন্দ লাগছিল এটা দেখে এবং খুবই মায়াও লাগছিল বলতে গেলে। ওই অবস্থায় তখন রিমা প্রত্যেক দিনই আমার কাছে আসতে শুরু করে এবং নৌকা রাত্রবেলা আমি যখন মাছ ধরতাম না, জাল পেতে বসে থাকতাম, তখন আমি এবং রিমা দুজনে নৌকায় ঘুরে বেড়াতাম। আর আমার যেসব চাচা এবং চাচাতো ভাইয়েরা ছিল, ওদের সঙ্গে আমি যেতামই না। ওরা বলতো যে, কি রে রইস, তুই যে এখন একা একা যাওয়া শুরু করেছিস, ব্যাপার কি? সমস্যা হবে না তোর? আমি বললাম, না, কিসের সমস্যা? আমার সঙ্গে যে রিমা আছে সেটা তার ওরা জানতো না। দেখতে দেখতে মাস কয়েক সময় কেটে গেল। রিমার সঙ্গে আমার সময় বেশ ভালোই কাটছিল। ওর সঙ্গে আমি নৌকায় বসে প্রত্যেকদিন গল্প করতাম এবং এই গল্প করার মুহূর্তগুলো আমার জীবনের সব থেকে আনন্দময় মুহূর্তগুলোর মধ্যে কয়েকটি ছিল আর কি। আমি ওর সঙ্গে যখন গল্প করতাম, ও আমার জন্য ওদের দেশ থেকে মাঝে মধ্যে মিষ্টি নিয়ে আসতো, যে মিষ্টিগুলো ওখানে থাকাকালীন সময় আমি বেশ খেতাম এবং খুব পছন্দ করতাম। ওরকম করে আমার এবং রিমার সময় বেশ ভালো কাটছিল। দেখতে দেখতে রিমার প্রতি যে আমি কবে ওর প্রেমে পড়ে গেলাম, আমি কল্পনাই করতে পারিনি। ভাবনার বিষয় তো পরে, সত্যি কথা বলতে এই ভাবনা আমার কাছে অন্যরকম ভাবনার মতো ছিল। ওকে সত্যি আমার খুব ভালো লাগতো এবং ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এই কথা তো আমি রিমাকে বলতে পারতাম না। প্রায় 5 মাস পরে রিমা একদিন আমার কাছে আসলো, এসে আমাকে বলল, তোমাকে দাদাজান যেতে বলেছেন, অনেকদিন যাও না তো, গিয়ে কয়েকদিন থেকে আসবা, থেকে আসলে হয়তো তোমার ভালো লাগবে। আমি তখন বললাম যে সত্যি। এই অবস্থায় রিমা আমাকে ওইদিনকে ওদের বাড়িতে নিয়ে গেল। রিমা সবসময় আমার কাছাকাছি থাকতো আর কি। ওইদিনকে রাত্রেবেলা দাদাজানের সঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করে আমি নিজের ঘরে চলে গেলাম। দাদাজান আমার বিষয়ে অনেকটা জানেন এবং উনি আমার এখানে থেকে এসেছেন। অভাব অনটনের বিষয় সম্পর্কে অনেক কিছুই উনি জানে। তখন দাদাজান আমাকে বললেন, শোন রইস, তোর জন্য আমি কিছু করতে চাই, তুই তো না করবি না। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বিষয়টা, এর মাঝখানে তুই তোর বেড়াতেও আসলি না। তোর জন্য আমি সত্যিই জিনিসটা করতে চাই, তবে এটা যাতে মানুষের টেন না পায় সেই জন্য আমি এটা করতে চাই। আমি বললাম, কি দাদাজান? তখন দাদাজান বললেন যে, তোর জন্য তোর বাড়িতে আমি একটা ঘর তৈরি করে দিতে চাই, আর তোকে কিছু মুদ্রা দিতে চাই যার দাম অনেক বেশি। তুই এগুলো নিয়ে নিজের মতো করে ভালো থাক, কোনো একটা কাজ করে তুই ভালো থাক। আমি আশা করি তোর অবস্থার পরিবর্তন হবে এবং তুই এটা এটা এই মনে করে নিশ্চয় যে আমি তোকে প্রতিদিন হিসাবে দিচ্ছি, আমি তোকে ভালোবেসে দিচ্ছি না, তুই এটা রাখ। আমি কয়েকবার না করলাম। রিমা আমাকে হাত ধরে বলল, রাখো, দাদাজান দিচ্ছেন। আর বাড়িটা মাত্র 10-12 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। অলরেডি বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ওইটা নিয়ে তুই চিন্তা করো না, যা যা করার দাদাজান করবেন এবং আমাদের জিনেরা করবেন। শুধুমাত্র রিমা এবং দাদাজান আমাকে অনুরোধ করে বললেন, এই জন্য আমি জিনিসগুলো নিয়েছি। যাই হোক, আমি ভাবতে পারিনি যেরকম একটা ব্যাপার ঘটবে। আমাদের বাড়ির জায়গাটা বেশ বড় ছিল, কিন্তু এরকমটা হবে ভাবতেও পারিনি। এই 7-8 দিন এখানে থাকলাম। থাকার পর আমি বাড়ির কেমন যেন বাড়ি যেতে ইচ্ছে করছিল। আমি তখন বললাম, দাদাজান বাড়িতে চলে যাই,
আসলে ভালো লাগছে না এখানে কেন জানো। রিমা সবসময় আমার সঙ্গেই থাকতো। ও আমার রুমে এসে বসে থাকতো প্রায় রাত গভীর পর্যন্ত, গল্পগুজব করতো, তারপর চলে যেত। ওর হাবভাব এবং ওর মতিগতি দেখে মনে হচ্ছিল যে ও আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। কিন্তু রিমাকে আমার সঙ্গে এরকম ভাবে মেলামেশা করতে দেখে সেদিনকে রাত্রেবেলা আমাকে রিমার আব্বাজান তার কক্ষে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, যা কিনা আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। বলল, শোনো রইস, আব্বা তোমাকে ভালোবাসে সেটা আলাদা কথা, কিন্তু আমার একমাত্র মেয়ে, তুমি তার সঙ্গে যেরকম ভাবে মেলামেশা করছো আর ও তোমাকে যেরকম ভাবে পছন্দ করে, আমার ভয় হয় যে ও তোমাকে আবার ভালোবেসে না ফেলে, তোর প্রতি দুর্বল না হয়ে পড়ে। তুমি ওর সঙ্গে আর মিশবে না, এটা তোমার কাছে আমার অনুরোধ রইল। কারণ আমি চাই না ও কোনো মানুষের সঙ্গে যাক বা মানুষের সঙ্গে থাকুক। সেটা তুমি এখান থেকে চলে যাও কালকেই, এবং চলে গিয়ে আর কখনো এখানে আসবে না, আর ওর সঙ্গে কখনো দেখা করবে না। ও তোমার ওখানে কয়েকবার গিয়েছে, সেই রিপোর্ট আমি পেয়েছি। আমি ওকে এখন থেকে যেতে দিব না। তুমি বিষয়টা বুঝতে পেরেছ? আমি বললাম, জি কাকা, বুঝতে পেরেছি, আপনি এটা নিয়ে ভাববেন না। সত্যি কথা, ওদিনকে মন খারাপ করে আমি বাইরে এসেছিলাম। আসার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ কাকা এরকম একটা কথা বলবেন ভাবতে পারিনি। আমি রিমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে এবং ভালোবেসে ফেলেছিলামও বটে। ওই অবস্থায় আমি দাদাজানকে বললাম, দাদাজান ভালো লাগছে না, আসলে আমার চলে যেতে হবে এখান থেকে। আমি ওদিনকে রিমাকে কিছু না বলে ওইখান থেকে তখন আমার বাড়িতে চলে আসি দাদাজানের অনুমতি নিয়ে। বাড়িতে আসার পর দেখি আমার বাড়ির নির্মাণ কাজ প্রায় 70% শেষ হয়ে গিয়েছে, এবং এই কয়েকদিনে বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, এবং আমি নিজে নাকি এখানে উপস্থিত থেকে এগুলো করিয়েছি। আশেপাশের লোকজন আমার এই সমস্ত উন্নতি দেখে সত্যি বেশ অবাক হচ্ছিলেন, এবং আমাকে ওরা নানান ধরনের কথাও বলছিলেন। আমি তাতে গ্রাহ্য করতাম না। একদম পুরো পাকা দালানের মতো বাড়ি, প্রাচীর দিয়ে তাও মাত্র কয়েকদিনের ভিতরে নির্মাণ হয়ে গেল। ছাদ ঢালাই দেওয়ার পরে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হলো। আমি সত্যি রিমাকে খুব বেশি মিস করতাম, আর রিমা এই কয়েকদিনে আমার কাছে আসেনি। মাঝখানে প্রায় মাসখানিক সময় পার হলো, আমাদের বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেল, আর দাদাজান আমাকে আমাদের বাড়ির নিচে আরেকটা রুম করে দিয়েছে, যে রুমে কিনা আমি থাকতাম, মানে আমি নিয়েছিলাম, এবং দাদাজান নিজে এসে সেটা দেখিয়ে দিয়ে গিয়েছে। ওই রুমের তলে জিনারা প্রায় কয়েকশো ভরি স্বর্ণ রেখেছে, যে স্বর্ণগুলো শুধুমাত্র আমার জন্য তিনি রেখেছেন, এবং এটা আমার জন্য। আমি তখন দাদাজানকে বললাম, আপনি আমার জন্য এগুলো কেন করছেন? এগুলো আমার দরকার নেই। আপনার উপকার সেদিনকে করেছিলাম, তার প্রতিদান দিচ্ছেন। দাদাজান আমাকে গালে একটা চটকানা মেরে বললেন, প্রতিদান কিসের শয়তান? আমি তোকে এমনি দিয়েছি, আর যতদিন বেঁচে থাকবো তোর বাড়িতে আসবো। তুই কিছু করতে পারবি? এটা আমি আমার নিজের সেফটির জন্য করেছি, যাতে করে কোনো জিন আমার ক্ষতি না করতে পারে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে দাদাজান। তারপর উনি আমাদের ওইখানে এক রাত থাকলেন। থাকার পর যাওয়ার সময় বললেন, হ্যাঁ রে, রিমার সঙ্গে তোর কি হয়েছে? রিমা খুব কান্নাকাটি করে, আর ওর আব্বাকে বাসা থেকে বের হতে দেন না এখন। কেন যেন তোর কথা বারবার বলে। আমার সঙ্গে আসতে চেয়েছিল, তবে ওর আব্বা আসতে দেননি। আমি বললাম, কই, আমি তো জানি না কিছু। তাই বলে দাদাজান ওইখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আমাকে বলে গেলেন যে, দেখ, যা হয়েছে হয়েছে। আমি জানি রিমাকে তুই খুব পছন্দ করিস, ও তোকে খুব পছন্দ করে। ও আমাকে বলেছিল এর আগে, তবে কি হয়েছে আমি জানি না। তোদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সমাধান করে নিস। আমি বললাম, না, কোনো সমস্যা হয়নি দাদা, তুমি চিন্তা করো না, তুমি এখন এখান থেকে যাও। তারপর উনি এখান থেকে চলে গেলেন। আমি ওর ঘটনার পর থেকেই সত্যি বেশ অন্যরকম একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। ওইখানে যাওয়ার পরে আমি তো চলে এসেছি। আসার পর এখন আমি ঠিকঠাক আছি, এবং বিগত 8 মাসে আমার সঙ্গে যা ঘটেছে তা আসলে আমার নিজের জন্যই এক অন্যরকম, মানে ওটা বলে বোঝাতে পারবো না। আমি রিমাকে এই কথা কখনো বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, আর ও আমার কাছে আসে না, কারণ হয়তো ওর আব্বা ওকে আসতে দেয় না। তবে এই কষ্ট, এই দুঃখ আমি যে কোথায় রাখি আমি সেটা বলতে পারবো না। সত্যি আমার কাছে খুব দুঃখ লাগে, আমার কাছে খুব কষ্ট লাগে যে রিমাকে আমি এরকমভাবে হারিয়ে ফেললাম। ও কি আমার কাছে আসবে? কখনো আমাকে ওর ভালোবাসার কথা জানাবে? আমি জানি ও আমাকে পাগলের মতো ভালোবাসে। দাদাজানের কথা শোনার পরে সেটা আরো বেশি শিওর হয়ে গেলাম। দাদাজান আমাকে যে সম্পদ দিয়ে গিয়েছে, এই সম্পদ আমি আমার 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না। তবে সত্যি কথা বলতে আমি চাই না এইসব। আমি চাই রিমাকে, যাকে কিনা আমি পাগলের মতো ভালোবাসি। আমি এখন পর্যন্ত নৌকার উপর বসে থাকি, মাছ ধরি, এত সম্পদ থাকার পরেও, কারণ এটা আমার রক্তে মিশে আছে। আমি একজন জেলে। আমি এখন পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকি রিমার জন্য। রিমা আমার কাছে আসবে। তবে ওই যে ওর বাবার কথা, ওইটা আমার গায়ে লাগে খুব, এবং আমি সত্যি ওই জন্য রিমাকে আমার ভালোবাসার কথা জানাতে পারিনি। আমি জানি না ও ফিরে আসবে কিনা, তবে আমি চাই ও ফিরে আসুক, এবং সত্যি সত্যি ও আমাকে ভালোবাসুক। ও
আমাকে ভালোবাসার কথা জানাক। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম।